একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়া তদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে আছেন কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। কথা হবে তার সাথে, তবে তার সাথে আলাপে যাবার আগে একটা প্রতিবেদন আমরা দেখে নেব। সাপ্তাহিক ছুটি বাতিল, ১ আগস্ট থেকে শনিবারও খোলা থাকবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এই শিরোনামে একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্ট চেক করে দেখা গেল এই দাবিটি ছিল মিথ্যা। ওদিকে মাইলস্টোনের হারিয়ে যাওয়া নক্ষত্রগুলো মৃত্যুর কয়দিন আগে এভাবে বৃষ্টিতে ভিজে উল্লাসে মেতেছিল। কে জানতো এটাই হবে শেষ উল্লাস। বৃষ্টির ফোঁটার নিচে চাপা পড়ে গেল হাজারো না বলা কথা। এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটিও গুজব। দর্শক, চলুন কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। সাপ্তাহিক ছুটি বাতিল, ১ আগস্ট থেকে শনিবারও খোলা থাকবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্ট চেক করে জানা যায় দাবিটি ছিল গুজব। প্রকৃতপক্ষে কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি থেকেও এরূপ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানানো হয়েছে। মাইলস্টোনের হারিয়ে যাওয়া নক্ষত্রগুলো মৃত্যুর কয়েকদিন আগে এভাবে বৃষ্টিতে ভিজে উল্লাসে মেতেছিল। কে জানতো এটাই হবে শেষ উল্লাস। বৃষ্টির ফোঁটার নিচে চাপা পড়ে গেল হাজারো না বলা কথা। এমন ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি বিমান দুর্ঘটনার কিছুদিন আগে মাইলস্টোনের শিক্ষার্থীদের আনন্দ করার কোনো দৃশ্যের নয়, বরং এটি ভারতের মধ্যপ্রদেশের একটি স্কুলের ভিডিও। এদিকে সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নতুন কমিটি গঠন করা হয়েছে দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরপাক খাচ্ছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছাত্র দলের নতুন কমিটি দাবিতে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া। প্রকৃতপক্ষে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর নকল করে ভুয়া এই প্রেস বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে। এবার নাকি আমেরিকায় তেল রিজার্ভ ফ্যাক্টরিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত ও ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অগ্নিকাণ্ডের এই ভিডিওটি আমেরিকান নয়, বরং এটি ২০২৩ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পেইন্ট ফ্যাক্টরিতে আগুনের ঘটনা। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বেশিরভাগ গুজব ছড়িয়েছে সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে। পুরাতন ছবি সাথে মিথ্যা ক্যাপশন মিশিয়ে তৈরি হচ্ছে অপতথ্য। এরপর ছড়িয়ে দেওয়া হয়েছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। রুবাইয়া তদিতি, ৭১। দর্শক, আগেই জানিয়েছি আজ আমাদের সাথে আছেন কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। আমরা তার সাথে আলোচনায় যাব। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। আমরা একটা প্রতিবেদন দেখছিলাম, সেখানেও দলীয় বিষয় উঠে এসেছে যেটি নিয়ে গুজব তৈরি হচ্ছে। এছাড়াও আমরা কিন্তু গত ১ বছরে এরকম অনেক অপতথ্যের প্রচার দেখেছি, যেখানে বিএনপি পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে টার্গেট করে বিভিন্ন ধরনের গুজব ছড়ানোর একটা প্রবণতা দেখা গেছে। দলীয়ভাবে আপনারা এই বিষয়গুলোকে কিভাবে হ্যান্ডেল করছেন? ধন্যবাদ আপনাকে। যেহেতু এই সমস্যাটা একটা রাষ্ট্রীয় এবং সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, তাই তো এই নিয়ে আলোচনা। আসলে এই যে একটা রিউমারের উপর নির্ভর করে একটা যে নিউজ করা হয়, এটা একটা ইল মোটিভ থেকে করা হয়। সেটা কখনো রাষ্ট্রের বিভিন্ন বলতে দ্বিধা নেই গোয়েন্দা সংস্থা করতে পারে,
বা ব্যক্তিগতভাবে কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য, যেমন রুহুল কবির রিজভী ভাইয়ের একটা ফেক আইডি থেকে হোক বা ওনার নাম ব্যবহার করে যেই তথ্যগুলো ছাপানো হয়, এটার মধ্যে অবশ্যই একটা এটা একটা উদ্দেশ্য। যেমন এখন রাষ্ট্রটা আমরা জানি বিভিন্নভাবে কিন্তু একটা সংকটের মধ্যে রাষ্ট্রটা যাচ্ছে, স্বাভাবিকভাবে কিন্তু রাষ্ট্র চলছে না। এর মধ্যে কারণ কখনো প্রফেসর ইউনূস পদত্যাগ করেছেন, কখনো তারেক রহমান 28 তারিখে দেশে আসছেন, কখনো বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কথা হচ্ছে, মির্জা ফখরুল যা বলে নাই তাকে অতিরঞ্জিত করে বলা হচ্ছে। আপনি দেখেন প্রতিটা ঘটনার পিছনে কিন্তু কারো না কারো স্বার্থান্বেষী এইখানে কারো স্বার্থ বা সমাজে আনরেস্ট করার জন্য এই তথ্যগুলো প্রচার করা হয়। এতে হয় কি, মানুষ কনফিউজড হয়ে একটা তারা মনে করে যে একটা সংঘবদ্ধ বা সমাজে বা রাষ্ট্রীয়ভাবে কেউ একটা কেওয়াস সৃষ্টি করতে চাচ্ছে, তখন তারা এই নিউজটাকে পুঁজি করে তারা একটা জায়গায় কখনো মব সৃষ্টি করতে পারে। এইভাবেই কিন্তু আপনি দেখেন এই রাষ্ট্রের মধ্যে এটা কিন্তু একটা পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে। এখন আসেন, পৃথিবীর যত উন্নত হয় টেকনিক্যালি, যখন পৃথিবীটা এগুচ্ছে, আবার দেখেন এর যে আমরা সুফলের চেয়ে আমরা কিন্তু কুফলও ভোগ করছি। তো সেখানে এই যে ফেক চেক আপনি দেখেন আজকে এই সমস্যাটা এমনভাবে এটা বেদিতে পরিণত হয়েছে। আজকে দেখেন স্কুলের যে মাইলস্টোনে যে ঘটনাটা ঘটলো, এইখানে যারা মারা গেছেন তারা তো ওই শোক সন্তস্ত পরিবারের জন্য তো আমরা তো শোক প্রকাশ করবোই, আমাদের কোনো ভাষা নেই। এর সাথে আমরা শেয়ার করে তাদেরকে আমরা কতটুকু উপকার করতে পারবো। তার চেয়েও কঠিন সমস্যা কি, যারা বেঁচে আছেন তারা কি অবস্থায় বেঁচে আছেন এবং সারা জীবন তারা একটা ট্রমাটাইজ হয়ে কিন্তু একটা রাষ্ট্রে বা পরিবারের মধ্যে কিন্তু তারা কিন্তু একটা বিকলাঙ্গ অবস্থায় বা এমন একটা স্কুল ছাত্র যেখানে এখানে যাবে, আপনি দেখেন এইটা নিয়ে কোনো হাস্যরস এটা হতে পারে বা এটা নিয়ে একটা ট্রল করে বা এইটার উপর কোনো এপিসোড তৈরি করে কি বুঝাচ্ছেন? সুতরাং আমি মনে করি যারা অসুস্থ মানসিক বিকারগ্রস্ত লোক এবং এই বাংলাদেশকে যারা বিভিন্নভাবে আন্ডারস্ট্যান্ড করতে চায়, এবং ইদানিং আমরা দেখছি পার্শ্ববর্তী দেশ থেকে এটাকে বিভিন্নভাবে উৎসাহিত করে বিভিন্নভাবে কালার লাগিয়ে এই যে পেস্টিং করে বা বিভিন্নভাবে এর যে একটা টেকনোলজি আছে সেটা কিন্তু ফেক আইডি দিয়ে বিভিন্নভাবে কিন্তু এটা প্রচার করাই যায়। এখন আসেন আমাদের প্রতিকার কি করা যাবে? এই ধরনের নিউজ কি আমরা যদি বিভিন্নভাবে গোয়েন্দা সংস্থা হোক বা টেকনিক্যাল যতগুলো আমাদের যেভাবে এগুলোকে উদ্ঘাটন করতে পারি, আমি মনে করি যে এই যে কোনো একটা নিউজকে যদি আমরা গুরুত্ব দিয়ে আমরা এর পিছনে কার আইডি থেকে এটা আসলো, এইভাবে যদি আমরা একজনকে যদি ফাইন্ড আউট করে যদি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যদি আনতে পারতাম, তাহলে কিন্তু এটার একটা প্রতিকারের যে মানসিকতা আমাদের এবং আপনাদের যে এই যে চেষ্টাটা আচ্ছা একত্রে একটা প্রতিবেদন তৈরি করেছেন, এটার উপর নিশ্চয়ই এটা সামাজিকভাবে আমাদেরকে এফেক্ট করতেছে। এবং এই ধরনের এফেক্ট মানুষ যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি একটা ফেক একটা নিউজের উপর তারা যদি কোনো ডিসিশন নিয়ে ফেলে, সেটা যে কোনো কিছু সমাজের এবং রাষ্ট্রের জন্য খুবই ক্ষতিকারক। সুতরাং নৈতিকতার প্রশ্নে হোক আইনগতভাবে হোক, এটা কোনো সুস্থ মানুষ রাষ্ট্রে বসবাস করে, যার রাষ্ট্রের প্রতি যার দায়িত্ব আছে নাগরিক হিসাবে, যার গণতন্ত্র বা একটা সুন্দর সমাজের জন্য যাদের দায়িত্ব থাকবে, তারা কখনই এই কাজটা করতে পারে না। এখানে তো আসলে সামাজিকভাবে একটা মানুষকে ক্ষতিগ্রস্ত, এখানে তো আসলে সামাজিকভাবে একটা সচেতনতা সৃষ্টির জায়গা আছেই। এছাড়াও আমরা যদি সামগ্রিকভাবে দেখি যে সামনে যেহেতু নির্বাচন, এবং আপনি নিশ্চয়ই অবগত আছেন যে প্রধান নির্বাচন কমিশনারও বলছিলেন এআই এত উন্নত হয়েছে, এত ধরনের গুজব এখন ছড়িয়ে পড়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষিত থেকে শুরু করে অল্প শিক্ষিত অশিক্ষিত মানুষজন ব্যবহার করছে, তারা প্রভাবিতও হচ্ছে। মডার্ন যুগের মডার্ন চ্যালেঞ্জ বলেছেন তিনি এই এআই প্রযুক্তির এত অপব্যবহারকে। তো নির্বাচন সামনে রেখে আপনাদের কাছে কি মনে হয় যে এই ধরনের এই যে অপতথ্যের প্রচার এটি কি ধরনের প্রভাব ফেলবে নির্বাচনে? প্রথম কথা হলো, আমি এই রাষ্ট্রটা অনেকগুলো তার ইকুইপমেন্টস বা তার অনেক হাত লম্বা। এখানে আমি জানি না এই টেকনিক্যাল যে সাইটগুলো আছে এটাকে একটা ইয়ের মধ্যে আনার জন্য আপনাকে এইটাকে শাস্তির আওতা কখন আনবো, যখন এটা আমি ফাইন্ডিংস করে সত্যিকার আমি জিনিসটা আমরা যদি দেখি যে গোয়েন্দা সংস্থাগুলো এগুলোর মধ্যে যদি কোনোভাবে তাদেরকে ট্রেস আউট করে তাদেরকে যদি আইডেন্টিফাই করা যায়, তখন আমি যদি মনে করি একটা গ্রুপকে বা কোনো ব্যক্তিকে আমি শাস্তির আওতা আনলাম, যদি আমি শাস্তির বিধানটা যখন আমি নিশ্চিত করতে পারবো, তখন এটার ব্যক্তি
কমে আসবে। এটা হলো একটা। আগামী যে নির্বাচন, বাংলাদেশে আমরা জানি একটা অভ্যুত্থানের পরে এই রাষ্ট্রে বিভিন্নভাবে পরাজিত শক্তি তারা বিভিন্নভাবে পার্সেন্টেজে হোক বিভিন্ন ইউজ করে করে আমার রাষ্ট্রটাকে আনলেশ করতে চাচ্ছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কখনো দেখাবে যে আগামী ডিসেম্বর কখন ইলেকশন হবে, আরেকজন মানে ইলেকশন হবে ফেব্রুয়ারিতে বা এপ্রিলে, একজন দিয়ে দিল কনফার্ম, কারো উদ্ধৃতি দিয়ে আগামী ডিসেম্বরে ইলেকশন। তো এইটা নিয়ে যে একটা তোলপাড়, এইটা নিয়ে যে মানে একটা খেলার সামগ্রীতে পরিণত করেছে, একটা খেল তামাশা। তো রাষ্ট্রটা তো একটা খেল তামাশার মানে বস্তু নয়। এবং আগামী নির্বাচনটাকে আমাদের 17 বছর মানুষের যে একটা ক্ষুধা, নিজের ভোটটা নিজে দিয়ে একটা সঠিক একটা বিশ্বস্ত এবং ট্রান্সপারেন্ট একটা ভোটের মাধ্যমে জনগণের কাছে যে আমি অধিকার ফিরে পাবো, এই ধরনের একটা যে সমাজ বিনির্মাণের জন্য একটা কাঠামো তৈরির জন্য যে আমাদের প্রতিষ্ঠাটার সামনে, এটার মধ্যে যদি কেউই এইভাবে যদি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার জন্য, রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার জন্য, স্বাভাবিক একটা নির্বাচন পরিচালনার জন্য যেখানে আমরা সামগ্রিকভাবে এই দেশকে, নির্বাচন কমিশনকে, রাষ্ট্রকে, এই সরকারকে আমরা যেখানে সহযোগিতা করব, আমরা সবকিছু সত্যিকার তথ্যটা যেখানে তুলে ধরবো, সেখানে যদি কেউই যদি এটাকে মানে ব্যর্থ করার জন্য যে কোনো প্রচেষ্টাই করতে পারে, সেইখানে সবচেয়ে আমার নাগরিক হিসাবে আমি মনে করি প্রতিটা নাগরিককে সচেতন হতে হবে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই এই বিষয় নিয়ে আসলে কথা বলার আরো অনেক কিছু আছে, তবে সময় স্বল্পতার জন্য আলোচনা আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ।